আজকে আমরা কিন্তু রেজোন্যান্স এফেক্ট নিয়ে আলোচনা করব। রেজোন্যান্স এফেক্ট নিয়ে প্রথমেই আমাদের কিছু পয়েন্টস আকারে ঠিক যেরকমভাবে আমি লেখাচ্ছি সেগুলোই আপনারা দেখতে থাকুন। প্রথমে লিখব রেজোন্যান্স ইজ অ্যান, এই পার্টটা আপনারা একটু মানে হাই স্পিডে দেখে নিলে আপনাদের সুবিধা হবে। রেজোন্যান্স ইজ অ্যান intramolecular process, intramolecular process। আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে রেজোন্যান্স কিন্তু একটা ইন্ট্রামলিকুলার প্রসেস, যা হয় একটা মলিকুলের ভিতরেই কিন্তু সবটাই হয়। যেমন আমি এক্সাম্পল হিসাবে যদি CH2 মাইনাস CH, এখানে CH2 ডবল বন্ড CH2 এরকম দিই, সেক্ষেত্রে কিন্তু এটা এখানে আসলে এটা কিন্তু এখানে চলে যাবে। বাইরে থেকে কিন্তু কোনো কিছু এখানে ইনকর্পোরেট হলো না, যা হলো একটা মলিকুলের কিন্তু ভিতরেই হলো। CH2 মাইনাস যা হলো একটা মলিকুলের ভিতরেই হলো, সুতরাং এটা কিন্তু একটা অবশ্যই ইন্ট্রামলিকুলার প্রসেস। 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা কি লিখতে পারি? বাই রেজোন্যান্স পোটেনশিয়াল এনার্জি, ওকে, by resonance potential energy of the system decreases। yes, potential এনার্জিটা কিন্তু ডিক্রিজ করে। ওকে, মানে কি হলো, যখন একটা সিস্টেমের মধ্যে এরকমভাবে একটা সিস্টেম যখন রেজোন্যান্স স্টেবিলাইজ হচ্ছে, তখন কিন্তু সে অনেক বেশি স্টেবল হয়ে যাচ্ছে। এই সিস্টেম তখন অনেক বেশি স্টেবল হয়ে যাচ্ছে, কারণ এই ইলেকট্রনটা কিন্তু এর উপরে কার্বনের উপরে শুধু থাকছে না, সবার উপরে কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মাইনাস চার্জ তখনই এর উপরে থাকা সম্ভব যখনই খুব বেশি ইলেকট্রোনেগেটিভ, তা তো নয়, বরঞ্চ এই মাইনাস চার্জ যখন সবার উপরে ঘুরে বেড়াচ্ছে তখন কিন্তু স্টেবিলিটিটাও খানিকটা বেড়ে যাচ্ছে, এবং স্টেবিলিটি বাড়লে কিন্তু পোটেনশিয়াল এনার্জি সবসময় কমে যাবে। সুতরাং এখানে আমি সেটাই লিখেছি, বাই রেজোন্যান্স পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম ডিক্রিজেস। আমরা 3 নম্বর পয়েন্টে লিখব। 3 নম্বর পয়েন্টে রেজোন্যান্স ইনভলভস ডিলোকালাইজেশন অফ লোন পেয়ার। আচ্ছা, রেজোন্যান্স involves localization of lone pair or pi electron। এটা তো এখানে সেটাই বলা হয়েছে, রেজোন্যান্সে কি হচ্ছে, নেগেটিভ চার্জ অথবা লোন পেয়ার হতে পারে, তার কিন্তু ডিলোকালাইজেশন হয়। কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, আমি প্রতিটা পয়েন্টে ধরে ধরে ব্যাখ্যা করে করে কিন্তু লেখাবো, যতটুকু লেখাবো তার সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও দিয়ে দেব। আসলে আমি চাইছি এই পুরো কার্বোক্যাটায়নের একটা পুরো সিরিজ বানিয়েছি, এদের একটা স্টেবিলিটির একটা সিকোয়েন্স বানিয়েছি। এই সবগুলোই কিন্তু আমাদের পরস্পর করতে হবে, ঠিক একইভাবে আমি কিন্তু কার্বন আয়নের ক্ষেত্রেও একটা বানিয়েছি। এইগুলোকে করতে গেলে আমাদের রেজোন্যান্স এফেক্ট, তারপর হাইপার কনজুগেশন, একটু অ্যারোমেটিসিটি, এই 3টে বিষয় একটু জানা প্রয়োজন। আর ইন্ডাকটিভ এফেক্ট জানা প্রয়োজন, সেটা অলরেডি আমরা করে নিয়েছি। এই 3টে করার পরে আমি কিন্তু এই যে প্রশ্নগুলোর সমাহার দেখালাম, এগুলো কিন্তু পরস্পর করাতে থাকবো। ওকে, তো কি লিখলাম? রেজোন্যান্স। ওকে, এরপরে দ্য রেজোনেটিং স্ট্রাকচার। ওকে, দ্য রেজোনেটিং, কখনোই পরীক্ষায় এগুলো আসবে না, জাস্ট আপনার জেনে রাখার জন্য, ওই জন্য একটু কুইকলি এই জায়গাগুলো দেখে নিলে সুবিধা হবে। আর ইউ সি স্ট্রাকচার মাস্ট ফলো the Lewis octet rule, that means
carbon and nitrogen never be pentavalent, তাই তো? never be valent pentavalent and oxygen can never be tetravalent. ওকে, এবার আমরা 5 নম্বর পয়েন্টে চলে যাব। 5 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, ইন রেজোনেটিং স্ট্রাকচার যখন চার্জ সেপারেশন হবে, এরকম চার্জ যদি থাকে তার উপরে, সেই চার্জ সেপারেটেড কোনো একটা স্পিসিসের থেকে অন্য কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচার, যার ক্ষেত্রে শুধু এরকম কোভ্যালেন্ট বন্ড রয়েছে, এরকম চার্জ সেপারেশন নেই, সেটা কিন্তু অনেক বেশি স্টেবল। ওকে, আমি এটা এক্সাম্পলে দেবো, জাস্ট আগে একটুখানি করিয়ে নেব, লিখে নিই। ইন রেজোনেটিং structure, if like siege charges, আচ্ছা লাইক চার্জেসটা আগে করে নিচ্ছি, মানে একই রকম চার্জেস lie on adjacent atoms, this stabilize stabilize the system। আগে লাইক চার্জটা লিখে নিলাম, মানে দেখুন পরপর যদি একটা রেজোনেটিং স্ট্রাকচারে সবগুলো প্লাস কিংবা সবগুলো মাইনাস পাশাপাশি একই রকম চার্জ থাকে, সেটা কিন্তু অনেক বেশি আনস্টেবল হয়ে যায়। ওকে, এগুলো পস্টুলেট টাইপের, এগুলো একটু মনে রাখার প্রয়োজন, সেই জন্যই আমি লেখাচ্ছি। আমরা 6 নাম্বার পস্টুলেটে চলে যাব। 6 নাম্বার পস্টুলেটে আমি যেটা বললাম সেটাই লেখাচ্ছি, যে ওই চার্জ সেপারেটেড কোনো একটা স্পিসিস, কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচার, সে কিন্তু অনেক বেশি আনস্টেবল হয়, শুধুমাত্র কোভ্যালেন্ট বন্ড রয়েছে সেরকম রেজোনেটিং স্ট্রাকচারের থেকে, সেটা লেখাবো। আচ্ছা, ইন রেজোনেটিং স্ট্রাকচার structures আমার কিন্তু গ্রামাটিক্যাল এরর থাকতে পারে, প্রতি ভিডিওতে আমি বলি, একটু দেখে নেবেন। লিস্ট চার্জ সেপারেশন, separation containing STRUC structure, least charge separation containing structure is most stable। এবং উল্টোটা। ওকে, 6টা পস্টুলেট কিন্তু আমরা অলরেডি করলাম, আর কিছু এই মুহূর্তে তো মনে পড়ছে না। 6টা করালাম, 7। আচ্ছা, ইকুইভ্যালেন্ট যদি হয় সেক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু বাকি স্ট্রাকচারগুলোর থেকে অনেক বেশি স্টেবল। এটা একটা আমি এক্সাম্পল দিচ্ছি, আগে করিয়ে নিই। এটা করালেই শেষ পস্টুলেটগুলো মোটামুটি। রেজোন্যান্স stabilization is greater for the compound which have equivalent resonating। ওকে,
তাহলে কি লিখলাম? এই লাস্ট পয়েন্টটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে লিখেছি রেজোন্যান্স স্টেবিলাইজেশন ইজ গ্রেটার, তাদের ক্ষেত্রে গ্রেটার ফর দ্য কম্পাউন্ড হুইচ হ্যাভ ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, যাদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট। এবার ইকুইভ্যালেন্ট বলতে আমি কি কি বলবো? ফর এক্সাম্পল আমি হিসাবে লিখছি আর CO ও মাইনাস, যদি রেজোনেন্স করি তাহলে তো জিনিসটা এরকমই দেখতে লাগে। ভালো করে দেখুন, এই দুটো A এবং B, এটাকে যদি 1 এবং এটাকে যদি আমি 2 দিই, 1 এবং 2 এর ক্ষেত্রে বোধ ক্ষেত্রেই কিন্তু মানে এদের পরিবেশ এনভায়রনমেন্ট কিন্তু সেম, দুটো কিন্তু অলমোস্ট দেখে মনে হচ্ছে একই রকম রেজোনেটিং স্ট্রাকচার। এইরকম ইকুইভ্যালেন্ট টাইপের রেজোনেটিং স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু সেই কম্পাউন্ডের কিন্তু রেজোন্যান্স স্টেবিলিটি, সেই কম্পাউন্ডের কিন্তু স্টেবিলিটিটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। ওকে, আর আমরা লাস্ট একটা পয়েন্ট, পোটেনশিয়াল এনার্জি স্টেবিলিটি, রেজোন্যান্স স্টেবিলিটি বাড়লে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা বাড়বে, সেটাও সব লেখানো হচ্ছে। যখন ওই পোস্টুলেটটা আর বাদ দেবো কেন, ওটাকেও আমি লিখিয়ে দিচ্ছি। মোস্ট, এই জায়গাটা একটু কুইকলি আবারও বলছি, এই জায়গাগুলো একটু কুইকলি মুভ করে দেখে নেবেন। যারা মানে অলরেডি পড়ান একটু হায়ার লেভেলে, 11, 12 এরকম জায়গায় পড়ান, যদি পোস্টুলেটগুলো তাদের যদি কাজে লাগে কিংবা নিজের ক্ষেত্রেও যদি কাজে লাগে, সেক্ষেত্রে আমার ভীষণ ভালো লাগবে। আর একটা কথা বলার, সেটা হচ্ছে ভিডিওগুলো ভালো লাগলে একটু পাশে থাকার জন্য যদি সাবস্ক্রাইব এবং লাইক করে দেন, সেক্ষেত্রে আমার নিজের একটু ভালো লাগবে। মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল, most stable canonical structure STRACTURE contributes more in most stable canonical structure more in total form, তাই তো, মানে রেজোন্যান্স হাইব্রিডে, রেজোন্যান্স, হাতে লেখা ভীষণ বাজে, কিছু করার নেই, দ্রুত লিখতে গেলে এরকম একটু হচ্ছে। অ্যান্ড মোস্ট hybrid and most stable canonical form. Okay, most stable canonical form has maximum stability এবং minimum potential energy, has maximum STA stability and, হ্যাঁ আমার পক্ষে এরকম নোটস লেখাটা একটা চাপের, লিখছি এটাই আমার কাছে অনেক। হ্যাজ ম্যাক্সিমাম স্টেবিলিটি অ্যান্ড মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। ব্যাস, এই হচ্ছে টোটাল পোস্টুলেট। এবার হচ্ছে আর একটা জিনিস একটু আমি বলছি, এই যে স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার, স্টেবিলিটি অফ যে রেজোনেটিং স্ট্রাকচার হয়, সেটা কিন্তু প্রপোর্শনাল টু হাফ লাইফ পিরিয়ড হয়। ওকে, একটু লিখে দেবো, মানে আমি লেখানো কমের পক্ষে সবসময়। স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার, শর্ট ফর্মে লিখলাম প্রপোর্শনাল টু টি হাফ, বুঝে নিতে হবে। ওকে, এটা হলো। এবার আমাকে কিন্তু একটা বার কিন্তু ওভারলুক করে দেখে নিতে হবে যে আমি রেজোন্যান্স এফেক্টে কী কী পস্টুলেটগুলো কিন্তু লেখালাম। ওকে, প্রথম পয়েন্ট কি লিখিয়েছিলাম? রেজোন্যান্স ইজ অ্যান ইন্ট্রামলিকুলার প্রসেস। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যে যা হয় একটা মলিকুলের ভিতরেই হয়, বাইরে থেকে আসা যাওয়া কোনো কিছু নেই। 2 নম্বর পয়েন্টে লিখিয়েছিলাম বাই রেজোন্যান্স পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম ডিক্রিজেস। রেজোন্যান্স যত বেশি এরকম স্ট্রাকচার ফর্ম হবে, একটা কম্পাউন্ড ফর্ম করে স্টেবল হবে, তত তার কিন্তু পোটেনশিয়াল এনার্জি কমে যাবে। মানে স্টেবল হয়ে যাচ্ছে এরকম ফর্ম করা, মানে স্টেবল হলে তার পোটেনশিয়াল এনার্জি সবসময় কমে যায়। রেজোন্যান্স 3 নম্বরে, রেজোন্যান্স ইনভলভস ডিলোকালাইজেশন অফ লোন পেয়ার, অ্যান্ড এটা তো বুঝতেই পারছেন। এরপরে আমরা চলে যাব কিন্তু আমাদের
4 নাম্বার পয়েন্টে যেখানে বলা হয়েছে দ্য রেজোনেটিং স্ট্রাকচার মাস্ট ফলো দ্য লুইস অক্টেট রুল। অবশ্যই একদম প্রতিটা এখানে প্রতিটা কার্বন বলুন, হাইড্রোজেনের ক্ষেত্রে তো অক্টেট হয় না, ডুপ্লেট হয়। কার্বনের ক্ষেত্রে 1 2 3 4, দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে 4টে ইলেকট্রন, মানে টোটাল হচ্ছে 8টা ইলেকট্রন ফলো করলো। অক্টেট রুল প্রত্যেকেই ফলো করবে একটা স্টেবল জায়গায় যাওয়ার জন্য। তারপরে আছে 5 নম্বরে দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ স্ট্রাকচার ইফ লাইক ইফ লিখেছি of like charges lie on adjacent atoms destabilizes the system। একই রকম চার্জ যদি পাশাপাশি থাকে কোনো একটা স্ট্রাকচারের, কোনো একটা ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে বা রেজোনেটিং স্ট্রাকচারের ক্ষেত্রে, সে কিন্তু অনেক বেশি আনস্টেবল হয়ে যাবে বা ডিস্টেবল হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব কিন্তু 6 নাম্বার পয়েন্টে। সেখানে বলা হয়েছে দেখি ইন রেসপন্ড, কি লিখেছে, নিজের লেখাকে নিজেই পড়তে পারবো না। ইন রেজোনেটিং স্ট্রাকচারস লিস্ট চার্জ সেপারেশন কন্টেনিং চার্জ, ওই যেটা বলেছি, যার ক্ষেত্রে চার্জ সেপারেশন কম থাকবে কিন্তু সে কিন্তু অনেক বেশি স্টেবল হয়ে যাবে। 7 নাম্বার পয়েন্টে কি বলেছি? 7 নাম্বার পয়েন্টে আমরা বলেছি রেজোনেন্স স্টেবিলাইজেশন ইজ গ্রেটার ফর দ্য কম্পাউন্ড হুইচ হ্যাভ ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। ইকুইভ্যালেন্ট এরকম একই ধরনের যদি রেজোনেটিং স্ট্রাকচার কোনো কম্পাউন্ড ফর্ম করে, সে কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি স্টেবল হয়ে যাবে। 8 নাম্বার পয়েন্টে আমরা কি লিখেছি? 8 নাম্বার পয়েন্টে আমরা লিখেছিলাম যে মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল স্ট্রাকচার কন্ট্রিবিউটস মোর রেজোন্যান্স হাইব্রিড। ওকে, যে বেশি স্টেবল সে রেজোন্যান্স হাইব্রিডে মানে মূল স্ট্রাকচারে কিন্তু তার কন্ট্রিবিউশন সব থেকে বেশি থাকবে। আর একটা জিনিসের পোটেনশিয়াল এনার্জি, এর আগে যেটা করেছি সেটার এখানে একটা কথা লিখেছে স্টেবিলিটি অফ রেজোন্যান্স স্ট্রাকচার কিন্তু প্রপোর্শনাল টু 1/t12। ওকে, আমার একটা পেজ, তাহলে এই পেজটা আমি রাখি বা পরের পেজে চলে যাব। ওকে, এবার হচ্ছে আমাকে একটু জানতে হবে যে রেজোন্যান্স এনার্জি বিষয়টা কি। রেজোন্যান্স এনার্জি বিষয়টা কি? এটা হচ্ছে একটা এনার্জি ডিফারেন্স। এনার্জি ডিফারেন্স কিসের মধ্যে? ভিটামিন কি? রেজোন্যান্স হাইব্রিড অ্যান্ড মোস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার, এটাই হচ্ছে তার মধ্যে। আচ্ছা, ওকে, আমি লিখে দিই, লেখালে সুবিধা হবে। এনার্জি ডিফারেন্স বিটুইন এনার্জি ডিফারেন্স ইন between resonance hybrid and most stable resonating structure is called resonance energy। ওকে, কি লিখলাম? এনার্জি ডিফারেন্স ইন বিটুইন রেজোন্যান্স হাইব্রিড অ্যান্ড মোস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার। ওকে, তো আমরা এবারে কিছু রেজোন্যান্স হচ্ছে সেরকম কিছু এক্সাম্পল দিই, একটু সুবিধা হবে। অক্সিজেন প্লাস রেজোন্যান্স কীভাবে হবে? এটা এখানে চলে আসবে কারণ এখানে পজিটিভ চার্জ রয়েছে। চলে আসলে হয়ে যাবে CH3, ওর মাথায় প্লাসটা চলে এলো, ডাবল বন্ড CH2। এটা একটা কিন্তু রেজোন্যান্স স্ট্রাকচার। ওকে, আমি যদি আরও একটা রেজোন্যান্স স্ট্রাকচার জাস্ট লেখানোর চেষ্টা করি, আপনারা প্রত্যেকে জানেন, আমি জানি আপনারা প্রত্যেকে জানেন, জাস্ট আমার ফর্মালিটি, যে এই ভিডিওগুলো না করে আমি ওই প্রশ্নগুলো সলভ করাতে পারি না। এটাও কিন্তু এখানে চলে যাবে, তাহলে কিন্তু এর ঘাড়ে একটা পজিটিভ চার্জ চলে আসলো, আর এখানে একটা ডাবল বন্ডটা অবশ্যই ভিতরের দিকে, আমি বাইরের দিকে করে ফেললাম। ওকে, এবার হচ্ছে নর্মালি কি হয় জেনারেলি, যে স্টেবিলিটি অফ, ওকে, বলার থেকে আমার
লিখে দেওয়াটাই বেস্ট। এগুলো টুকরো টুকরো জিনিসগুলো জাস্ট মনে রাখার বিষয়। জেনারেলি স্টেবিলিটি of uncharged resonating structure. Rating structure is most stable. এটা লিখিয়েছি আমি, এটাকে ব্যাখ্যা করব। ওকে, জেনারেলি স্টেবিলিটি অফ আনচার্জড রেজোনেটিং স্ট্রাকচার ইজ মোস্ট স্টেবল। কিছু এবার আমি ব্যাখ্যা করি। ধরুন, দেখা যাচ্ছে তো, ধরুন আমি এটা রয়েছে এবং আমি এর নাম টাম জানি না। ধরুন আমি এর নাম ফাম কিছুই জানি না, আমার জানার প্রয়োজন নেই। এই মুহূর্তে জাস্ট আমি শিখছি। এটা প্লাস করলাম, এটা মাইনাস করলাম। তাহলে কিন্তু এইখানে দেখুন কোনো রকম কোনো চার্জ সেপারেশন নেই। তাহলে যদি কোনো রকম কোনো চার্জ সেপারেশন না থাকে তাহলে কিন্তু এ অনেক বেশি স্টেবল হয়ে যাবে এর থেকেও। ওকে ওকে, উপরন্তু চার্জ সেপারেশন থাকার কি আমি যেটা বললাম সেটা কি ঠিক বললাম? জেনারেলি আমি লিখেছি কি জেনারেলি স্টেবিলিটি অফ আনচার্জড রেজোনেটিং স্ট্রাকচার ইজ মোস্ট স্টেবল। তাহলে সেই হিসাব করে এই 1 বেশি স্টেবল হওয়া উচিত 2 থেকে। আমি ঠিক বললাম? না, ঠিক বললাম না, কারণ এখানে কিন্তু আরও একটা ফ্যাক্টর কাজ করে, সেই জন্যই আমি এটা লিখেছি। কোন ফ্যাক্টর কাজ করে ভালো করে যদি অবজার্ভ করবেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটা অ্যারোমেটিসিটি ফ্যাক্টর কাজ করে। অ্যারোমেটিক এ কিন্তু অনেক বেশি অ্যারোমেটিক, 2 এখানে 2 মোট 6টা ইলেকট্রন হয়ে যায় অ্যারোমেটিক। এবার অ্যারোমেটিক যেহেতু আমি করাইনি সেহেতু এই সম্পর্কে বেশি বললে মাথাটা জাস্ট গুলিয়ে যাবে। এও হচ্ছে অ্যারোমেটিক, সেই জন্য এইটুকু জেনে রাখবেন অ্যারোমেটিসিটি গেইন করছে, সেই জন্যে শুধু মানে এটা এক্সেপশন হিসাবে আমি লেখাতে চেয়েছি CpTiON। এটা পস্টুলেটের ভিতরেও কিন্তু লেখা আছে, কিন্তু তারপরেও এটা আমি আবার লিখেছি কারণ এখানে এক্সেপশন হিসাবে। এটা কিন্তু চার্জ সেপারেশন নেই, তবু এখানে চার্জ সেপারেটেড হওয়া একটা স্পিসিস কিন্তু অনেক স্টেবল হয়ে গেল, কারণ দুটোই কিন্তু আলাদা আলাদাভাবে অ্যারোমেটিক হয়ে যাচ্ছে দুটো রিং, সেই জন্য। ওকে, এইরকম তো আর এই মুহূর্তে এক্সাম্পল মনে পড়ছে না, কিন্তু এইরকম ধরনের আরও কিছু যদি এক্সাম্পল আমি মনে পড়ে আমার, সেক্ষেত্রে কিন্তু আমি পরে করিয়ে দেব। ওকে, রেজোন্যান্সের মোটামুটি খুঁটিনাটি সবটাই আমাদের জানতে হবে। এবার হচ্ছে কোন স্টেবিলিটি অফ রেজোন্যান্স স্ট্রাকচার, এইটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। এই জায়গাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে। সেটা হচ্ছে কি স্টেবিলিটি অফ রেজোন্যান্স স্ট্রাকচার। স্টেবিলিটি অফ ওকে, যা এখান থেকে মাঝখান দিয়ে আবার গেল কেটে। আসলে বুঝতে পারছি না ক্যামেরাটা এরকম সেটিংয়ের গন্ডগোল হচ্ছে কেন, সেটা একদমই বুঝতে পারছি না। ওকে, খানিকটা আবার ঠিক হয়েছে। ওকে, তো প্রথম আমি পরস্পর একটা করে এক্সাম্পল দেব এবং বোঝাতে থাকবো। ওকে, হুইচ হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড। প্রথমে আমাকে অনেকগুলো কম্পাউন্ডের ভিতরে কোনটা স্টেবল, কার রেজোনেটিং স্ট্রাকচারগুলো মোস্ট স্টেবল, সেটা জানার জন্য আমি পরপর যে পয়েন্টগুলো লিখবো সেগুলোকেই পরস্পর আমরা ধরে নেব প্রায়োরিটি অর্ডার। তাহলে প্রথম প্রায়োরিটি অর্ডারে রয়েছে কি হুইচ হ্যাজ মোস্ট নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড। ওকে, আমরা যদি একটা এক্সাম্পল নিই, ফর এক্সাম্পল আমি যদি করি সেক্ষেত্রে CH3
CH2 প্লাস, এটাকে কিন্তু আমি আগেও নিয়েছি, এটা একটা ভীষণ প্রিয় এক্সাম্পল বলা যেতে পারে আমার। CH3 প্লাস হয়ে যাবে ডবল বন্ড CH2। এটার ক্ষেত্রে আমি প্রথমে, এর ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড দুটো, এর ক্ষেত্রে তিনটে। তাহলে একে যদি আমি 1 নাম্বার স্ট্রাকচার, একে 2 নাম্বার স্ট্রাকচার বলি, তাহলে বি গ্রেটার দ্যান এ, কারণ হচ্ছে স্টেবিলিটি অর্ডারের রেসপেক্টে বি অনেক আগে এর তুলনায়। কারণ এই রকম ক্যানোনিক্যাল ফর্ম আমি যখন দেখব পাশাপাশি, তখন আমার প্রথমে মাথায় ক্লিক করবে আমি কি রেসপেক্টে এদেরকে কার স্টেবল বেশি সেটাকে দেখব, হুইচ হ্যাজ মোস্ট নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড। ওকে, এবার আমি দ্বিতীয় যে অর্ডারের রেসপেক্টে করব, দ্বিতীয় কিন্তু নিউট্রাল স্পিসিস হ্যাজ মোর স্টেবল দেন চার্জ স্পিসিস। ওকে, এটাও আমি এক্সাম্পল দিয়ে করব। নিউট্রাল স্পিসিস হ্যাজ মোস্ট স্টেবল দেন চার্জড স্পিসি। ওকে, ফর এক্সাম্পল, এক্সাম্পল ছাড়া কিন্তু এখানে কোনো কথা বলা যাবে না, কারণ বুঝতে সেক্ষেত্রে অসুবিধা হবে। CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2, একই যখন আমি এরকমভাবে লিখব, লোন পেয়ার এখানে চলে এলো, এটা এখানে চলে গেল, তাহলে CH2 ঘরে নেগেটিভ হয়ে যাবে, CH ডবল বন্ড NH2 প্লাস হয়ে যাবে। এটার ক্ষেত্রে কি যদি আমি এটাকে যদি আমি বি স্ট্রাকচার দিই, তাহলে কে বেশি স্টেবল, এ বেশি স্টেবল হয়ে যাবে বি এর থেকে। কারণ কি, এর নিউট্রাল স্পিসিস এবং এর ক্ষেত্রে কিন্তু সেপারেশন অফ চার্জ রয়েছে। ওকে, তাহলে আমি 2 নাম্বার প্রায়োরিটির বিষয়টাও আমরা বুঝতে পারলাম। এবার আমি 3 নাম্বারে প্রায়োরিটিতে চলে যাব। আমি 3 নাম্বার প্রায়োরিটিতে চলে যাব। ওকে, in charge species compounds, okay, in charge species SPECI, এটা একটু ভিডিওটা বড় হচ্ছে, কিছু করার নেই, কারণ এই পস্টুলেটগুলো আমাকে লিখিয়ে দিতেই হবে। রেজোন্যান্সের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। কম্পাউন্ড in charge species compound negative charge or electronegative species and positive charged or positive species is most stable। বুঝতে পারেননি তো? দরকার নেই বেশি বোঝা, ঠিক নয়। বেশ, আমি এক্সাম্পল দিচ্ছি বলেছি না, না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, প্রতিটারই একটা করে এক্সাম্পল দেব। CHO মাইনাস, এইটাকেই CH ডবল বন্ড O, এটাকে কি বললাম, অক্সিজেন কিন্তু মোস্ট ইলেকট্রোনেগেটিভ, তাহলে এর উপরে নেগেটিভ চার্জ অনেক বেশি স্টেবল, সেই তুলনায় কার্বন কিন্তু ইলেকট্রোপজিটিভ, এর উপরে নেগেটিভ চার্জ স্টেবল নয়। একে যদি আমরা স্ট্রাকচার 1, এটাকে যদি স্ট্রাকচার 2 ধরি, তাহলে কিন্তু এ অনেক বেশি স্টেবল বি এর থেকে। ওকে, এইগুলোকেই জাস্ট বলার ছিল, আর কিছু পয়েন্ট তো এই মুহূর্তে মনে পড়ছে না। এবার কিন্তু আমরা একটা এক্সাম্পল নিয়েছি, আমি যে 3টে পয়েন্ট একটু আগে লিখলাম তার উপরে বেস করে করব। এখানে কম্পাউন্ড নাম্বার 1 রয়েছে, কম্পাউন্ড 2, কম্পাউন্ড 3।
প্রথম আমার প্রায়োরিটি কি, কটা কোভ্যালেন্ট বন্ড সব থেকে বেশি কার রয়েছে, সে বেশি স্টেবল। দেখতেই পাচ্ছি স্ট্রাকচার নাম্বার ওয়ানের ক্ষেত্রে কিন্তু রয়েছে 4টে কোভ্যালেন্ট বন্ড। ওকে, 1 2 3 4। স্ট্রাকচার নাম্বার 2 এবং 3 ক্ষেত্রে রয়েছে 3টে করে। সুতরাং কিন্তু স্ট্রাকচার নাম্বার 1-এর স্টেবিলিটি সবার থেকে আগে চলে এলো। এবার আমাকে দেখতে হবে 2 আর 3-র মধ্যে। 2 আর 3-র মধ্যে অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, তার উপরে মাইনাস চার্জ কিন্তু অনেক বেশি স্টেবল। ওকে, 3টে অক্সিজেনের উপর এক্ষেত্রে মাইনাস চার্জ রয়েছে। কিন্তু আমি যদি এই কম্পাউন্ডের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে কি কার্বনের উপরে নেগেটিভ চার্জ রয়েছে এখানে। সেহেতু এবার আপনারা বলুন, আমরা এখানে 2কে আগে প্রায়োরিটি দেব না 3কে? আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 2 নাম্বার স্ট্রাকচারে কীরকমভাবে সলভ করতে হবে। 2 নাম্বার স্ট্রাকচারের ক্ষেত্রে 3টে অক্সিজেনের উপরে নেগেটিভ রয়েছে, একটা কার্বনের উপরে রয়েছে পজিটিভ। সেটা প্রতিটাই কিন্তু ঠিক, কারণ প্রতিটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তার উপরে নেগেটিভ, কার্বন ইলেকট্রোপজিটিভ, তার উপরে পজিটিভ। কিন্তু 3-এর ক্ষেত্রে দেখুন, 2টো অক্সিজেনের ক্ষেত্রে নেগেটিভ, ঠিক আছে, কিন্তু একটা কার্বনের ক্ষেত্রে রয়েছে মাইনাস এবং একটা অক্সিজেনের ক্ষেত্রে প্লাস। এই দুটোতে গন্ডগোল রয়েছে। সুতরাং এটা যখন একদম পুরো ঠিক, তাহলে কিন্তু 2 নাম্বার পয়েন্টটা মাঝে চলে আসবে, 3 নাম্বার পয়েন্টটা কিন্তু এখানে চলে যাবে। এই ধরনের কিন্তু প্রশ্নগুলো যারা কিন্তু এসএলএসটি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে রয়েছেন, তাদের কিন্তু কেমিস্ট্রি পার্টে এরকম ধরনের বিচ্ছিরি কিছু, এর থেকেও বিচ্ছিরি দেখতে কিছু মানে এক্সাম্পল হিসাবে চলে আসতে পারে, যে এর মধ্যে কোন রেজোনেটিং স্ট্রাকচারটা কিন্তু মোস্ট স্টেবল। সেক্ষেত্রে ওই যে 3টে পয়েন্ট লিখেছি, সেইগুলোকে একটু মাথা ঠান্ডা করে পরস্পর ভাবলে কিন্তু আমাদের উত্তর পেয়ে যাব আমরা। ভিডিওটার লেন্থটা খুব বড় হয়ে যাচ্ছে, সেই জন্যে লাস্টে কিন্তু এটা অলরেডি আমার লেখা জিনিসে আমি দেখিয়ে দিচ্ছি। রেজোন্যান্সের ক্ষেত্রে একটা প্লাস আর হয়, একটা মাইনাস আর। যেমনভাবে প্লাস আই এবং মাইনাস আই হয়েছিল, ঠিক সেরকমভাবেই প্লাস আর মানে কি, যে রিংয়ের ভিতরে ইলেকট্রন ঢোকাবে, মাইনাস আর মানে যে ইলেকট্রন বার করে নেবে। ওকে, ঠিক ইন্ডাকটিভ এফেক্টেরই মতো এই গ্রুপগুলো সব প্লাস আর শো করে, আর এই দিকে যে গ্রুপগুলো দেখছেন সেগুলো সবই কিন্তু মাইনাস আর শো করে। বাস এইটুকু যদি মনে রাখা সম্ভব হয়, সেক্ষেত্রে মনে রাখবেন। যদি রাখা সম্ভব না হয়, প্রয়োজন নেই। এরপরে যখন আমরা আরও বেশি করে প্র্যাকটিস করব রেজোন্যান্স নিয়ে, তখন কিন্তু এই বিষয়গুলি করব। ভিডিও লেন্থ খুব বড় হয়ে যাওয়ার দরুন ভিডিওটা এখানেই আমি শেষ করছি।